নৌ অবরোধ না তোলা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না। বিশ্ব রাজনীতিতে কিছু নতুন সমীকরণ দেখা দিচ্ছে। আবারও তিনি দেখে দেখে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট এবং প্রত্যেকটা ব্রিজ উড়িয়ে দেবেন, এই হুমকি আবার নতুন করে তিনি দিয়েছেন। জেডি ভেন্স এবার নিরাপত্তার কারণে পাকিস্তানে যাচ্ছেন না। তাহলে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র সোমবারই তাদের আলোচনার জন্য পাকিস্তানে নতুন প্রতিনিধি দল পাঠাচ্ছেন, কিন্তু ইরান বলে দিয়েছে পরিষ্কারভাবে যে নৌ অবরোধ না তোলা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না। এই অবস্থাটি হচ্ছে সবশেষ তথ্য, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে দিনভরই কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, দফায় দফায় পোস্ট দিয়েছেন, এবং আগামীকাল অর্থাৎ সোমবার প্রতিনিধি দল যাচ্ছে ইসলামাবাদে, এবং এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও একটি বড় খবর হচ্ছে যে এবারে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি পাকিস্তানে আসছেন না। পাকিস্তানে কেন আসছেন না সেটি হচ্ছে আরও বড় তথ্য, যে ডোনাল্ড ট্রাম্প যেটি জানিয়েছেন যে নিরাপত্তার কারণেই পাকিস্তানে যাবেন না জেডি ভ্যান্স। এটি একটি বড় সিগন্যাল যে এর আগেরবার যিনি আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন প্রথম দফার আলোচনায়, সেই জেডি ভ্যান্স এবার নিরাপত্তার কারণে পাকিস্তানে যাচ্ছেন না। তাহলে এর আগের আলোচনায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল বা কী ধরনের ঘটনা ঘটেছিল, কিংবা এখন নিরাপত্তা পরিস্থিতি নতুন করে কেন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে আলোচনার জন্য যে জায়গা, যে ভেন্যু, সেটিকে জেডি ভ্যান্সের জন্য নিরাপদ কেন মনে করছেন না, সেটি একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে এবারে এই আলোচনায় মুখ্য ভূমিকা পালন করবেন কে? আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী উইটকফ, তাকে মনোনয়ন করা হয়েছে। পাশাপাশি ট্রাম্পের জামাতা জার্ড যে কুশনার, তিনি সেখানে যাবেন, এটি বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আজকে পোস্ট দিয়ে কথা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এর পরে আবার আজকে দিনভর কিন্তু আবার হুমকিও দিয়েছেন, সেই আগের হুমকি দিয়েছেন। কি হুমকি? যে যদি শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হয়, যদি কোনো চুক্তি না হয়, তাহলে আবারও তিনি দেখে দেখে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট এবং প্রত্যেকটা ব্রিজ উড়িয়ে দেবেন, এই হুমকি আবার নতুন করে তিনি দিয়েছেন, যেটি ইরান এটিকে সিরিয়াসলি নিয়েছে। এবং তার এই যে বক্তব্য, এই যে একদিকে আলোচনা আরেকদিকে নানা রকমের হুমকি, পাশাপাশি নতুন করে যুদ্ধের যে সজ্জা, তিনি নতুন করে যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন আছে, তারপরে আবার নতুন করে যেই জেরাল্ড আর ফোর্ড, সেটাকে নিয়ে আসা হচ্ছে। তিন দিক থেকে তিনটা যুদ্ধ যে রণতরী, সেগুলোকে নিয়ে আসা হচ্ছে, এবং অতিরিক্ত সৈন্য সমাবেশ করা হচ্ছে মধ্যপ্রাচ্যে। তো সব মিলিয়ে একদিকে তিনি পাকিস্তানে আলোচনার জন্য, মধ্যস্থতার জন্য পাকিস্তানে আলোচনার কথা বলছেন, আরেকদিকে তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, এবং নৌ অবরোধ অব্যাহত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। এই কারণে পাকিস্তান আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তাসনিম নিউজের বরাত দিয়ে আল জাজিরা একটু আগেই যে প্রতিবেদনটা করেছে, সেখানে বলা হয়েছে যে ইরান খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে নৌ অবরোধ অব্যাহত থাকলে কোনো আলোচনায় বসবে না বা পাকিস্তানে কোনো প্রতিনিধি পাঠানো হবে না। এটি হচ্ছে ইরানের স্পষ্ট বার্তা। একটু আগেই আল জাজিরা এই তাসনিম নিউজের বরাত দিয়ে এই রিপোর্টটি দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি পাঠালেও ইরানের প্রতিনিধি পাকিস্তানে আসবেন কি না, সেটি একটা বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেখানে মার্কিন প্রতিনিধিরা নিরাপদ বোধ করছেন না যে পাকিস্তানে, সেখানে ইরানের প্রতিনিধিরাও কতটা নিরাপদ বোধ করবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই আলোচনা, এর প্রথম দফার যে 21 ঘন্টার আলোচনা, সেই আলোচনার পরও কোনো সিদ্ধান্তে আসতে না পারার পর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ দেয়, এবং সেই হরমুজ প্রণালীতে একদিকে যেমন ইরানের যেই বলেছিল যে ইরান যেমন ঘোষণা দিয়েছে এখানে কোনো জাহাজ চলাচল করতে পারবে না, ঠিক তেমনি আবার সাথে সাথে নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে দুই দিকের যে অবরোধ, সেখানে কিন্তু হরমুজ প্রণালীকে ঘিরে এখন এক ধরনের নতুন যুদ্ধের উত্তেজনা। এবং এবারে 21 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি আছে। 21 এপ্রিলের পর এখন কি হবে সেটি নিয়ে কিন্তু সবার মধ্যে নতুন শঙ্কা দেখা দিয়েছে। এবার কি যুদ্ধটা আরও জোরালোভাবে হবে, নাকি এই হরমুজ প্রণালীকে ঘিরেই এবারের পুরো যুদ্ধ হবে? এবং এই হরমুজ প্রণালীতে যদি সেই যুদ্ধ হয় এবং এখান দিয়ে যদি দীর্ঘ সময়ের জন্য নৌ চলাচল বন্ধ হয়ে যায়, এবং এই তেলের প্রবাহ, গ্যাসের প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে
পৃথিবীতে জ্বালানির সংকট দেখা দিবে, নতুন করে কিন্তু এখানে বিশ্বব্যাপী কিন্তু একটা অর্থনৈতিক সংকটও দেখা দিবে। ফলে এটি নিয়ে এখন ইউরোপের দেশগুলো উদ্বিগ্ন, ন্যাটোভুক্ত দেশগুলো উদ্বিগ্ন, এশিয়ার দেশগুলো উদ্বিগ্ন। সবাই যখন উদ্বিগ্ন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার যে অবস্থান, তিনি তার অবস্থানে অনড় আছেন, যে কারণে ইরান বলছে যে তারা এই আলোচনাতে খুব বেশি ফলপ্রসূ কিছু হবে সেটি দেখছেন না, কারণ ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনেক বেশি। এটি হচ্ছে ইরানের বক্তব্য যে ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনেক বেশি, এবং এটি যে অনেক বেশি সেটি বোঝা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলছেন যে তাদের ইউরেনিয়াম শূন্য করতে হবে, যেটি ইরান করতে চাইবে না। তাদের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সেটি থেকে তাদেরকে সরে আসতে হবে। হরমুজ প্রণালীকে পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণমুক্ত করে দিতে হবে। তো এগুলো সবই কিন্তু ইরানের প্রধান রেডলাইন। তো সেই রেডলাইন থেকে ইরান আদৌ সরে আসবে সেটি বিশ্বাসযোগ্য না, কারণ এটি সরে আসলে ইরানের কিন্তু আর অস্তিত্ব সেইভাবে থাকে না। এতদিনের যে নিষেধাজ্ঞা তারা পার করে এসেছে, গত 15-20 বছর ধরে তারা এই নিষেধাজ্ঞা পার করে আসছে, দীর্ঘ সময় ধরে এর মধ্যে দিয়েই তারা চলেছে। এর মধ্যে দিয়েই তাদেরকে এই তাদের যে ব্যবসা বাণিজ্য এবং তাদের যে সামরিক কৌশল সেগুলো অব্যাহত রেখেছে। এখন এই যুদ্ধকে ঘিরে, যেই যুদ্ধে বেশিরভাগ বিশেষজ্ঞই বলছেন যে ইরান এখন কম্প্যারেটিভলি সুবিধাজনক অবস্থানে আছে, তো সেইখানে এখন ইরান এই যুদ্ধ থেকে সরে এসে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো প্রস্তাব মেনে নিয়ে আপোস করবে, এটা বেশিরভাগই জনই বিশ্বাস করেন না। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এখন চলছে যে 21শে এপ্রিলের পরে কি হবে, যদি যুদ্ধ হয় তাহলে এবারে ইরানের অবস্থান কি হবে, ইরানের সাথে এবার তারা কাকে পাবে, মিত্র হিসাবে পাশে কাউকে পাবে কিনা, সেই আলোচনাগুলো কিন্তু আসছে। এবং এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে কিছু নতুন সমীকরণ দেখা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান এই যুদ্ধবিরতির সময় কোনো রকমের যেমন কোনো হামলা চালায় নাই। মধ্যপ্রাচ্যের দেশগুলো, অন্যান্য দেশগুলো থেকেও কিন্তু ইরানের প্রতি যে কোনো কঠোর বার্তা সেটিও কম দেখা যাচ্ছে। এর মধ্যেই চীনের সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে, তিনি 2 দিনের সফর করেছেন, এখানে একটা মেসেজ আছে। পাশাপাশি ভারতের 2টি অয়েল ট্যাঙ্কারের মধ্যে আইআরজিসির সদস্যরা হরমুজ প্রণালীতে আগুন ধরিয়ে দিয়েছে, হামলা করেছে, সেটি নিয়ে কিন্তু ভারত আর ইরানের মধ্যে এক ধরনের একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে। এবং এরই মধ্যে ইরানের যে রাষ্ট্রদূত তাকে ডেকে এই বিষয়টি জানানো হয়েছে, প্রতিবাদ করেছে ভারত। ফলে এই যে সব মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি কিন্তু মধ্যপ্রাচ্যের একটা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন সেই সমীকরণ কোথায় গিয়ে কিভাবে শেষ হয় সেটি একটা দেখার বিষয়। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে যতই হুমকি দিন, তিনি কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন, এবং বেরিয়ে যে আসতে চাইছেন তার বিভিন্ন বক্তব্যে কিন্তু খুব পরিষ্কার বোঝাও যায়। যেদিন ইরানের প্রেসিডেন্ট, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন বললেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত, সবার জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ধন্যবাদ জানালেন এবং খুব খুশিতে তিনি গদগদ হয়ে গেলেন। তার মানে হচ্ছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়া তার জন্য একটা জরুরি, এই কারণে যে এই হরমুজ প্রণালী দিয়ে একদিকে ব্যবসা বাণিজ্যের কারণে বিশ্বব্যাপী তার উপর অন্যান্য দেশের ক্ষোভ বাড়ছে, মিত্রদের ক্ষোভ বাড়ছে, আরেকদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে এই যে তার নিজের দেশে তার জনপ্রিয়তা কিন্তু দিন দিন তলানিতে নামছে, এটি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন। বুঝতে পারলেও তিনি কিন্তু তার অবস্থান থেকে সরে আসছেন না, একই রকমভাবে রিয়্যাক্ট করছেন, একই রকম তার যা চাওয়া সেটি তিনি বলে যাচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা যে তিনি যতই এসব বলুন না কেন, তিনি চাইছেন এই যুদ্ধটা থেকে কোনোভাবে বের হওয়া যায় কিনা, কিন্তু ইরান তাকে সেই সুযোগটা দিচ্ছে না। এবং এখন ইরানের যে নতুন বার্তা যে কোনোভাবেই আলোচনাতে তারা এই অবরোধ রেখে কোনোভাবেই আলোচনাতে বসবে না, এটি কিন্তু আরেকটা আরও শক্ত অবস্থান, ইরানের যে আরও শক্ত অবস্থান সেটিকেই জানান দিচ্ছে। এখন এই পরিস্থিতির মধ্যে আগামী দিনগুলো কিভাবে যায় এবং 21শে এপ্রিলের পরে কি পরিস্থিতি তৈরি হয় সেটি দেখার জন্য সবার অপেক্ষা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।